আচ্ছা, আমরা গতদিন যে জায়গায় শেষ করছিলাম আমরা হচ্ছে বিয়ার ল্যাম্বার্টের সূত্র দেখছিলাম। যে বিয়ার ল্যাম্বার্ট বলছিল যে কোন একটা স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে, হ্যাঁ, ল্যাম্বার্ট বলছিল যে যদি কোনো একটা স্বচ্ছ মাধ্যমের মধ্যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবাহিত হয়, মানে একবর্ণী আলো তুমি দাও, তবে মাধ্যমে পুরুত্বের সাথে তীব্রতা হ্রাসের হার সমানুপাতিক হয়। আর বিয়ার বলছিল যে পুরুত্বের সাথে না, বিয়ার করছিল যে দ্রবণের ঘনমাত্রার সাথে তীব্রতা ঘনমাত্রা হ্রাসের হার হচ্ছে সেম। আলো সেম জিনিসই একজন বলছিল হচ্ছে দ্রবণের ঘনমাত্রার সাথে, আর একজন বলছিল মাধ্যমের পুরুত্বের সাথে। তো দুইটাকে কম্বাইন করার পর আমরা ফর্মুলা পাইছিলাম, যে কম্বাইন করে আমরা পাইছিলাম I0 10⁻⁻⁴ এখান থেকে আলটিমেটলি আসছিল log লগ I0 আই নট divided by IL epsilon c, ইকুয়াল এটা টু পাইছিলাম। সিএম। ইউনিট কেমনে বের করা পেলে এটাও আসছিল। আর হচ্ছে এটা ইজ ইকুয়ালস টু যে এ, এটাও আসছিল, অ্যাবসর্বেন্স বলতেছে, তো এগুলো বলছে। আমাদের হচ্ছে এখানে একটা পার্ট বাকি ছিল, তো এখান থেকে দেখো আগাই। এখানে হচ্ছে কি বলছে, দেখো এক্সাম্পল। বলছে একটা স্পেকট্রোমিটারে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার এল, একটি সেলে একটি দ্রবণ রেখে এর বিশ্লেষণ মাত্রা এত পাওয়া গেল। বিশ্লেষণ মাত্রা পাওয়া গেছে হচ্ছে 0.156। তো বিশ্লেষণ মাত্রা বলতে আমরা কি বুঝি দেখো, আমরা হচ্ছে কোথায়, দেখো এখানে বলে দিছে যে এ হচ্ছে বিশ্লেষণ মাত্রা, তোমার অন্যভাবে এটাকে প্রকাশ করছে, এটাকে অন্যভাবে লিখছে। আমরা যেটা পড়ছিলাম হচ্ছে তোমার a ইজ ইকুয়ালস টু এপসাইলন সি এল, এটাকে আবার লিখতেছে a ইজ ইকুয়ালস টু এ বি সি, এভাবে লেখা যায়। এ কোনটা, এ বলতেছে হচ্ছে তোমার এপসাইলনটাকে বলতেছে এ, মোলার সহগ, শোষণ সহগ, দৈর্ঘ্য যেটা ছিল ওইটাকে বলতেছে বি, সেলের হচ্ছে দৈর্ঘ্য, আর সি বলতেছে হচ্ছে ঘনমাত্রাকে, সি হচ্ছে সি, দৈর্ঘ্যটাকে বলতেছে হচ্ছে বি, আর এপসাইলনটাকে বলতেছে এ। প্রকাশ করতেছে, এটা তোমার মতো, তুমি যেভাবে প্রকাশ করবে। আর বিশ্লেষণ মাত্রা বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে অ্যাবজর্বেন্স যেটা ছিল বা বিশ্লেষণ মাত্রা যেটা ছিল সেটা। তো আমাকে এখানে হচ্ছে এল দিয়ে দিছে, এ দিয়ে দিছে, তারপরে শোষণ মোলার সহগ, শোষণ সহগ দিয়ে দিছে, তো আমাকে এপসাইলনটা দিয়ে দিছে। আমাকে বলছে ঘনমাত্রা সি বের করো। তো আমরা জানি এ ইজ ইকুয়ালস টু এপসাইলন সি এল, অথবা তুমি এ বি সি যেটাই লিখো। সেখানে আমাকে বলছে সিটা বের করতে, সি ইজ ইকুয়ালস টু এ ডিভাইড বাই এপসাইলন এল। এখন তুমি ইউনিট গুলা দেখতে পারো, দেখো এই জায়গায় সেন্টিমিটার ছিল, দেখে এই জায়গায় পার সেন্টিমিটার ছিল, তো এখানে ইউনিট চেঞ্জ করার কোনো দরকার নেই। একটি ভাগ দিলে তুমি পাওয়া যাবে হচ্ছে এটা ঘনমাত্রা মোল পার লিটারে। এরপরে দেখি উম, এই জায়গায় যেটা করছিল এগুলা ব্যবহারিক, কি বলছে দেখি, বলছে বর্ণালিমিতির মাধ্যমে আলোর বিশ্লেষণ মাত্রা ও ট্রান্সমিটেন্স ট্রান্সমিটেন্স দ্বয়ের মধ্যে সম্পর্ক হলো এটা। সেখানে একটা নতুন টার্ম আসছে ট্রান্সমিটেন্স, এটা কি দেখো, বলছে আলোর নির্গত এবং আপতিত, আলোর নির্গত রশ্মি এবং আপতিত রশ্মিদ্বয়ের তীব্রতার অনুপাতকে ট্রান্সমিটেন্স বলে। তো ট্রান্সমিটেন্স কি আসলে, এই যে তোমার I0 ডিভাইড বাই আই ছিল নির্গত, আর হচ্ছে আপতিত আর নির্গতর অনুপাত, এলটা হচ্ছে নির্গত ছিল আর I0 ছিল আপতিত। নির্গত আপতিত এদের অনুপাতটাকে বলতেছে হচ্ছে
ট্রান্সমিটেন্স বা প্রবাহতা, যেটা আমার ফর্মুলার মধ্যে ছিল। তো এটাকে জাস্ট কি করছে দেখো, আমার এখানে লিখে দিছে a is equals to মাইনাস, দেখো আমার t is equals to i1 ডিভাইড বাই i নট। এখন এটাকে আবার a দিয়ে প্রকাশ করতেছে। এটা কি দেখো, বলছে নির্গত রশ্মি এবং আপতিত রশ্মি দ্বয়ের বিস্তার এর বর্গের অনুপাতিক থেকে ট্রান্সমিটেন্স বের করা হয়। মানে আহ, এটা আসলে হচ্ছে তুমি তীব্রতার অনুপাত ইয়া করতেছো, বাট তীব্রতাকে প্রকাশ করতেছো হচ্ছে এর বিস্তার দিয়ে। এটা কতটুকু বিস্তারে আছে, ওই বিস্তার গুলা হচ্ছে এ। তো আমার যেটা আপতিত রশ্মি ওইটার বিস্তার হচ্ছে এ নট, আর যেটা নির্গত রশ্মি ওইটার বিস্তার হচ্ছে এ এল। তো তীব্রতা আর বিস্তারের সম্পর্ক আমরা জানি বর্গের সমানুপাতিক হয়। ফিজিক্সে পড়ছো যে আই এ স্কোয়ার। তো ওখান থেকে এটাকে জাস্ট তীব্রতাকে আমার তোমার বিস্তার দিয়ে প্রকাশ করতেছে। তো এখানে মেনলি যেটা বলছে, প্রথমে বলছে ট্রান্সমিটেন্স কি, ট্রান্সমিটেন্স হচ্ছে আমার নির্গত রশ্মি আর আপতিত রশ্মির অনুপাত, যেটাকে প্রকাশ করতেছে হচ্ছে এদের বিস্তার দিয়ে। তো আলটিমেটলি পাচ্ছি টি ইজ ইকুয়ালস টু 1/i ডিভাইড বাই 1/i নট ইজ ইকুয়ালস টু হোল স্কোয়ার এ নট হোল স্কোয়ার, এভাবে লিখছে। এখন আমাদের যেটা ছিল, ফর্মুলা ছিল, সেটা হচ্ছে a ইজ ইকুয়ালস টু লগ আই নট ডিভাইড বাই আই। এই জায়গায় এটাকে জাস্ট এখন লিখে দিবে। তো এই জায়গায় এটাকে লেখার জন্য দেখো, আমার এখানে ফর্মুলায় যেটা ছিল, আমার কম্বাইন ফর্মুলা যেটা এখানে ছিল আই নট ডিভাইড বাই আই এল, কিন্তু আমি এখানে বের করতেছি আই এল ডিভাইড বাই আই নট, উল্টাটা। তো এখানে এটাকে উল্টাই নিছে, লগের ভিতরে যখন তুমি জিনিসটা উল্টাবা তখন এখানে একটা মাইনাস চলে আসবে। তুমি যদি লগ আই নট ডিভাইড বাই আই এল কে লগ আই ওয়ান ডিভাইড বাই আই নট লিখতে চাও, তখন হচ্ছে এর সামনে একটা মাইনাস দিতে হবে। তো এটাকে আবার করে লিখছে দেখো, এ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ টি, বা তুমি বলতে পারো হচ্ছে লগ 1/t। এটাকে বলা যায় লগ 1/t। এটা তো আমার এটার ভিতরে আবার দেখো ফর্মুলা করছে, আমার এ ইজ ইকুয়ালস টু এটা ছিল। তো এখান থেকে দুইটা কম্বাইন করলে তুমি এখন ফর্মুলা পাবা, টি এর জায়গায় এই পার্টটুকু করে দিছে। তো পাইছে হচ্ছে মাইনাস লগ এ ওয়ান স্কোয়ার এ নট স্কোয়ার ইজ ইকুয়ালস টু এপসাইলন সি এ। সেম হ্যালো, জিনিসই, জাস্ট ফর্মুলাটাকে চেঞ্জ হ্যালো, করেছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি কি হ্যালো, বের হয়ে গেছিলা? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যালো, 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 শুনতে পাচ্ছ?
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, কথা শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যালো ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ? জি ভাই, আরে আমারই নেটের সম্ভবত নেট গেছিল। আমিও ইয়ে করতে পারছি না। প্রবলেম হচ্ছে। আবহাওয়াটাই একদম আমারও প্রবলেম করতেছে নেট। ঝড় বললাম না হয় এই ফাইনালের মধ্যে এসে নেটের এই অবস্থা করে দেয়। আচ্ছা, এখানে যেটা প্রসেসর বলতেছিলাম। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ প্রচুর তুমি টাইম ক্লিয়ারলি? নেয় ঝামেলা। আরে পরীক্ষার মধ্যে হ্যাঁ, হচ্ছে নেটের এরকম বাজে অবস্থা করে ভাই। কথা একটু কেটে কেটে যাচ্ছে যে আসলে আচ্ছা, একটু স্টেবল হোক, আমি কথা ল্যাপটা বলতে থাকি। আমি লেখা মুছে দিচ্ছি, আবার লিখবো। ওকে ভাই, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। আচ্ছা, এখানে জি যেটা ভাই, বলছে মেইনলি জি ট্রান্সমিটেন্স হচ্ছে টি দিয়ে প্রকাশ করতেছি। ট্রান্সমিটেন্স বা প্রবাহতা হচ্ছে নির্গত আলোক রশ্মির তীব্রতা মানে আই এল, আর আই নট মানে আপতিত আলোক রশ্মি যেটা শুরুতে আপতিত হয়েছিল এটার অনুপাত। কারণ আমরা বিয়ার ল্যাম্বার্টের ফর্মুলাতে যেটা পাইছিলাম সেটা হচ্ছে আমরা পড়ছি এ ইজ ইকুয়ালস টু লগ আই নট ডিভাইড বাই আই এল, এটার উল্টাটা। তো আমার তো হচ্ছে এখন উল্টাটা ইয়া করতে হবে, সো আমি এখানে লিখবো কিভাবে, লগ 1/t, যেহেতু উল্টা। বা আমি লিখতে পারি a ইজ ইকুয়ালস টু মাইনাস লগ টি, এইটা। এটা ইজ ইকুয়ালস টু আবার কত, এটা ইজ ইকুয়ালস টু আমরা জানি a ইজ ইকুয়ালস টু যেহেতু এপসাইলন সিএল, এটা ইজ ইকুয়ালস টু এপসাইলন সিএল। এখন এখানে যেটা হয়েছে, ট্রান্সমিটেন্স এই তীব্রতা দিয়ে প্রকাশ না করে এটাকে প্রকাশ করতেছে এটার বিস্তার দিয়ে। আর আমরা জানি তীব্রতা আর বিস্তারের সম্পর্ক হচ্ছে কিসের স্কোয়ার। সো মানে আহ, ধরো আমার আইএল তীব্রতা এর আইএল এর বিস্তারের বর্গের সমানুপাতিক। সো আমি যখন এটাকে কনভার্ট করব তখন আমি লিখতে পারবো আইএল এর এগেনস্টে লিখবো এ এল হোল স্কোয়ার, আর এখানে এ নট হোল স্কোয়ার, এগুলো হচ্ছে এদের বিস্তার। তো এখানে আমি যদি জিনিসটাকে চেঞ্জ করে দিই তাহলে আমি পাবো মাইনাস লগ এ এল হোল স্কোয়ার এ নট হোল স্কোয়ার is equals to epsilon cl. So আমার ফর্মুলাটা দাঁড়াবে এটা। তো এইটা রিলেটেড দেখি কি বলছে। এখানে অনেক কিছু বলছে, দেন তোমার একটা অঙ্ক করছে ট্রান্সমিটেন্সের, এটা দেখো বলছে, এটা আমাদের বাকি ছিল। এখানে হচ্ছে দৈর্ঘ্য দিয়ে দিছে, কনসেন্ট্রেশন দিয়ে দিছে, বলছে শোষণ সহজাত মানে এপসাইলন দিয়ে দিছে, বলছে প্রবাহতা বা ট্রান্সমিটেন্স বের করো। ট্রান্সমিটেন্সটা বের করতে বলছে। এখন আমরা জানি মাইনাস লগ টি ইজ ইকুয়ালস টু এপসাইলন সিএল। আবার এটাকে আমরা লিখি, আবার এও লিখি, আবার লিখি লগ আই নট ডিভাইড বাই আইএল, সবই লিখি। তো আমার লাগবে কতটুকু, আমার জাস্ট এইটুকু লাগবে। আবার এটাকে লিখি হচ্ছে মাইনাস লগ এল হোল স্কোয়ার এ নট হোল স্কোয়ার, এটা আমার পুরো ফর্মুলা, বাট আমার লাগবে শুধু এইটুকু কারণ আমাকে ট্রান্সমিটেন্স বের করতে বলছে। তো আমি এই জায়গায় মাইনাস লগ ছিল, টি ছিল, এপসাইলন আমার দেওয়া আছে, সি আমার দেওয়া আছে, এল আমার দেওয়া আছে, আমি এখান থেকে টিটা বের করতে পারবো। সেম ভাবে পরেরটাতে আমাকে বলছে স্পেকট্রোমিটারে একটি এত দৈর্ঘ্যের এল দিয়ে দিছে একবর্ণীয় আলোক রশ্মির বিস্তার এত, আপতিত রশ্মির বিস্তার মানে এটা হচ্ছে এ নট, নির্গত রশ্মির বিস্তার এটা হচ্ছে এ এল, আর শোষণ সহগ এপসাইলন দেওয়া আছে। বলছে ঘনমাত্রা কত। তো আমরা আবারও দেখি, ঘন আমাকে হচ্ছে এখন বিস্তারের পার্ট যেহেতু দিছে, তো আমার আসবে মাইনাস লগ এ এল হোল স্কোয়ার ডিভাইড বাই এ নট হোল স্কোয়ার, এই পার্টটুকু, সাথে হচ্ছে এপসাইলন সি এল। তো আমি পাবো মাইনাস লগ এ এল দিছে হচ্ছে আমার 0.3 হোল স্কোয়ার, এখানে হচ্ছে 0.5 হোল স্কোয়ার,
দেন হচ্ছে এইদিকে এপসাইলন আমার দেওয়া ছিল, সি আমাকে হচ্ছে বের করতে বলছে, এল আমার দেওয়া ছিল, সো আলটিমেটলি আমি সিটা বের করতে পারবো। এর আগের ম্যাথটাতে কি ছিল, এল দেওয়া ছিল সি দেওয়া ছিল, এ দেওয়া ছিল, শোষণ সহগ বের করতে বলছিল। তো আমরা জানি এ ইজ ইকুয়ালস টু এপসাইলন সি এল, তো শোষণ সহগ ইজ ইকুয়ালস টু এ বাই সি এল। তো আমার ফর্মুলা মেনলি এইটা, এইটাতেই এখন যতটুকু দিবে ওইটার বেসিসে অঙ্কটা করতে হবে। তো এখানে দেখো অনেক কয়েকটা দেওয়া আছে, এখানে দেখো এল দেওয়া, শোষণ সহগ দেওয়া, বিশ্লেষণ মাত্রা বা অ্যাবজর্বেন্স এ দেওয়া, ঘনমাত্রা বের করতে বলছে। দেন দেখো এল দেওয়া, তরঙ্গ দৈর্ঘ্যের এত পার্সেন্ট, দেখো কি বলছে, একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর 80% ট্রান্সমিট করে বা প্রেরণ করে, তরঙ্গ দৈর্ঘ্যটি শোষণ সহগ এত হইলে ঘনমাত্রা কত। দেখো বলেছে 80% ট্রান্সমিট করে, আমাকে এ এর ভ্যালু ডিরেক্টলি বলে নাই, বাট 80% যদি ট্রান্সমিট করে তাইলে দেখো আমার হচ্ছে আহ, আমরা যেই ইয়াটা বের করি, ফর্মুলাটা কি, লগ আই নট ডিভাইড বাই আই এল ইজ ইকুয়ালস টু এপসাইলন সি এল। এখন 80% যদি ট্রান্সমিট করে, 80% ট্রান্সমিট করে মানে কি, শুরুতে 100% ছিল, এর 80% ট্রান্সমিশন হয়েছে। তো আমার যদি শুরুতে আই নট থাকে, ট্রান্সমিশন হবে কতটুকু, 0.8 আই নট, তাহলে এটা কি আই এল, আমি এখানে লিখবো লগ আই নট ডিভাইড বাই 0.8 আই নট ইকুয়ালস টু এপসাইলন সি এল, সি বের হয়ে আসবে। যে পার্টটুকু দিয়েছে, দেন বলছে এল ঘনমাত্রা দিয়ে দিছে, আহ, ঘনমাত্রা দিয়ে দিছে, দেখো পিপিএম এ দিছে কিন্তু আমার মোল পার লিটারে লাগবে। তারপরে তোমার কেম এর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছে না, ট্রান্সমিটেন্স দিয়ে দিছে, শোষণ সহগ বের করতে বলছে। আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে তো আমার কোনো কাজ নাই এখানে, আমি যতটুকু বুঝতেছি এটা হচ্ছে মনে হয় না কোনো ইউজ হবে। সি আছে, শোষণ সহগ মানে এপসাইলন বের করতে বলছে। সো আমরা জানি হচ্ছে ট্রান্সমিটেন্স দিয়ে দিছে না, হ্যাঁ ট্রান্সমিটেন্স টি দিয়ে দিছে। সো আমরা যেটা ফর্মুলা পড়ছি, মাইনাস লগ টি, এই যে মাইনাস লগ টি আর হচ্ছে এপসাইলন সিএল, ওই পার্টটুকু দিয়ে এটা হয়ে যাবে। আর আমাকে টি দিছে, এপসাইলন সিএল, এটাকে জাস্ট ঘনমাত্রাকে পিপিএম এ না রেখে এটাকে হচ্ছে তোমার মোল পার লিটার নিয়ে আসলে এটা হচ্ছে হয়ে যাওয়ার কথা। দেন তোমার এখানে বলছে দৈর্ঘ্য, ঘনমাত্রা, এত তরঙ্গ দৈর্ঘ্যের, অ্যাবজর্বেন্স দিয়ে দিছে, এ দিয়ে দিছে, শোষণ সহগ বের করতে বলছে। দৈর্ঘ্য, ঘনমাত্রা, অ্যাবজর্বিটি দিয়ে দিছে, বিশোষণ সহগ বা অ্যাবজর্বেন্স বের করতে বলছে। আচ্ছা দাঁড়াও, এখানে আর কিছু বাকি আছে কিনা এটা, না, তো এটা দিয়েই হবে। তো এইটা দিয়ে জাস্ট অঙ্কগুলো দেখবে, এটা বিয়ার ল্যাম্বার্ট থেকে কত কঠিন অঙ্ক আসে না, ডিরেক্টলি তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে, মানে তোমাকে হয় সংজ্ঞা দিবে যে বিয়ার ল্যাম্বার্ট কি সূত্র দিছিল, তখন হয় আলাদা ভাবে দিতে পারে বিয়ার এর সূত্র কি, ল্যাম্বার্টেরটা কি, অথবা একসাথেও দিতে পারে। তো ওভাবে বলতে হবে। আর তো না হলে তোমাকে হচ্ছে এখান থেকে অঙ্ক করতে হবে। এরপরে কি আছে, এগুলো থেকে এমসিকিউ আসে, এগুলা একদিন ইয়া করে দিতে পারো।
রিডিং ক্রোমাটোগ্রাফির এই পার্ট থেকে এমসিকিউ আসে, এটা আমার একটু দেখতে হবে। এখানে হচ্ছে কিছু জায়গায় মানে সব পড়া লাগে না, এখান থেকে আমার যতটুকু খেয়াল আছে এখানে কিছু কিছু পার্ট থেকে জাস্ট এমসিকিউ টাইপের প্রশ্ন আসে, বাট থিওরিটিক্যাল তেমন কিছু আসে না। তো এইটা হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট এমসিকিউ এর জন্য যে পার্টটুকু গুলো লাগে ওই পার্ট গুলো হচ্ছে দেখা লাগে। তো এটা আমি একটু দেখে দেন বলবো। তো আমাদের চ্যাপ্টার 3 মোটামুটি এইটুকুই। এখানে হচ্ছে আমরা শুরু থেকে যদি একবার দেখি, চ্যাপ্টার 3 শুরু হয়েছিল মেইনলি হচ্ছে প্রথমে আমরা কিছু বলা কনভার্সনের, হ্যাঁ কিছু কনভার্সনের অঙ্ক করছিলাম যে কিভাবে হচ্ছে আমি ক্যালকুলেশন গুলো করতে পারি। এই ফর্মুলা গুলো ইউজ করতেছিলাম। 1 গ্রামকে গ্রাম 1 গ্রাম দেওয়া ছিল, তো গ্রামে দেওয়া থাকলে কিভাবে হচ্ছে আমরা অনুসংখ্যা বের করি, পরমাণু সংখ্যা বের করি, ভলিউম দেওয়া থাকলে কিভাবে বের করি, এই জিনিসগুলো রিলেটেড আমরা কিছু অঙ্ক করছিলাম। তো এগুলা ঠিক দেন, সমীকরণ। হ্যাঁ এরপরে যেটা করছিলাম, এরপরে হচ্ছে আমরা দেখছিলাম যে সমীকরণ কিভাবে লিখে। সমীকরণ লেখার কিছু নিয়ম আছে, যেগুলো এখানে বলছে যে যোগ দিয়ে লিখতে হয়, দুই দিকে একই পরিমাণ রাখতে হয়, এরকম জিনিসগুলো আর কি এখানে ছিল। তারপরে তোমার এই যে এখানে যেটা বলছে যে সমীকরণের মধ্যে 1/2, 5/2, 3/2 এরকম জিনিস রাখা যায় না। মানে তুমি কোনো ভগ্নাংশ রাখতে পারবে না, যদি কোনো ধরনের ভগ্নাংশ চলে আসে তখন তোমাকে ওই ভগ্নাংশটাকে সরাইতে হবে। যেমন 5/2 আসে এখানে একটা ইকুয়েশনে, তুমি এটা সরাবা কেমনে, পুরো ইকুয়েশনটাকে তুমি 2 দিয়ে গুণ করে এই 5/2 কে সরাবা। এটা হচ্ছে আমরা দেখছিলাম KMnO4 আর হচ্ছে সাথে KMnO4 আর FeSO4। এটার যে জারণ বিজারণ বিক্রিয়া ছিল ওই জায়গায় একটা ইয়াতে 5/2 Fe2 না Fe3 Fe3 SO4 না Fe2 Fe2 SO4 3 এটা তৈরি হচ্ছিল। তো এটাকে আমরা কি করতেছিলাম, আমরা এটাকে পুরো ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করতেছিলাম। তো ওই জিনিসটা আর কি। দেন আয়নিক সমীকরণ দেখাইছে, এটাও একই জিনিসই। দেন গেলুসাকের ফর্মুলা দিয়ে হচ্ছে এই ইয়াটা দেখাইছে যে আমরা হচ্ছে ক্যালকুলেশন গুলো কিভাবে করি। এখানে হচ্ছে বলতে গেলে একই জিনিসই, এর আগেও যেটা দেখছি ওইটাই। এখানে জাস্ট ইকুয়েশনটা বানিয়ে তোমাকে হচ্ছে সমতা করতে হবে। দেন দেখতে হবে কত মোলের সাথে কত মোল বিক্রিয়া করে। তোমাকে একটা পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ দিয়ে দিবে, এটা হইতে পারে গ্রামে, মোলে, ভলিউমে, যে কোনো কিছুতে। দেন বলবে আরেকটার কতটুকু ইউজ করতে হয়, মানে বা আরেকটার কতটুকু প্রয়োজন হয় এটা। তো এটা আমরা ক্যালকুলেট করে বের করি। আবার যে ধরনের প্রশ্ন থাকতে পারে, একটা হইতে পারে হচ্ছে ভেজাল থাকতে পারে, তোমাকে একটা অ্যামাউন্ট বলে দিবে যে এতটুকু লোহা আমি দিছিলাম, কিন্তু তুমি হচ্ছে বিক্রিয়া থেকে ক্যালকুলেট করে বের করবে যে কতটুকু লোহা অ্যাকচুয়ালি প্রয়োজন হয়েছে। তো এটা বের করার পর তুমি হচ্ছে ওই ক্যালকুলেশন থেকে বলতে পারবে কতটুকু ভেজাল ছিল ওর মধ্যে। এই টাইপের অঙ্কগুলো। তারপরে তোমার এই জায়গায় যেটা ছিল, এই জায়গায় হচ্ছে এই যে গ্যাসের ইয়া যোগ হয়েছে, এই যে এই অঙ্কটা দেখে মনে মনে হচ্ছে যে 20 লিটার যোগ করছে, গ্যাসের যে আগের আয়তন ছিল ওই পার্টটুকু যোগ হয়েছে। তারপরে তোমার আয়তন গুলার ব্যাপারে আমরা দেখছি যে হচ্ছে আহ, গ্যাসের আয়তন। আমার এসটিপি তে অলওয়েজ 22.4 হয় গ্যাসের আয়তন। আর টেম্পারেচার চেঞ্জ হইলে এটাও চেঞ্জ হয়, এসটিপি তে হচ্ছে 24.8 হয়। তো এটা কিভাবে চেঞ্জ হয়, এটা চেঞ্জ করার জন্য তুমি হচ্ছে পিভি যোগ হচ্ছে এনআরটি দিয়ে চেঞ্জ করতে পারো, যদি তোমাকে টেম্পারেচার প্রেশার এগুলো দিয়ে দেয়। তো ওই টাইপের অঙ্ক আমরা দেখছি যে যখন আমাকে ডিরেক্টলি বলে দেয় হচ্ছে এসটিপি এসএটিপি তে আছে, তখন আমরা ডিরেক্টলি এটা ইউজ করতে পারি। আর যখন বলে দেয় হচ্ছে চেঞ্জ হয়েছে, তখন হয় হচ্ছে আমরা ধরে নিই শুরুতে এসটিপি তে অথবা এসএটিপি তে আছে, ওইটা দিয়ে ক্যালকুলেট করি। দেন ওইটাকে আহ, মানে ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা ইয়ার ফর্মুলা তোমার কি বলে P1 V1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 ডিভাইড বাই T2, ওই ফর্মুলা দিয়ে আবার হচ্ছে যে টেম্পারেচার প্রেসার দেওয়া থাকে ওইটাতে কনভার্ট করে নিই। অথবা কি করি, অথবা শুরুতেই 22.4 অথবা হচ্ছে 24.8 কে ওই টেম্পারেচারে কনভার্ট করে বের করি যে কতটুকু ভলিউম ওই টেম্পারেচার অ্যাকচুয়ালি থাকে। তো ওইটা বের করার পরে ওইটা দিয়ে আবার ক্যালকুলেট করি। সো দুই ধরনের ইয়া হইতে পারে, একবার তুমি হচ্ছে ডিরেক্টলি এসটিপি ধরে বের করলা, বের করে তুমি যেটা পাবা ওইটাকে কনভার্ট করলা, অথবা তুমি আগেই কনভার্ট করে নিলা, এরপরে তুমি ক্যালকুলেশনটা করো। তো দুই ধরনের অ্যাপ্রোচ হইতে পারে। তো ওই রিলেটেড অঙ্ক ছিল এখানে। ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল এই যে ম্যাগনেসিয়ামের
যে এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট মিক্স আকারে থাকে এতটুকু অবশেষ পাওয়া যায়। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এরপর মোলার। চুনা পাথরের অঙ্ক ছিল। এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো অঙ্ক হচ্ছে আসে। যেমন এই দেখো, এই অঙ্কটাতে হচ্ছে টেম্পারেচার আর প্রেশার আলাদা ছিল, তো এখানে হচ্ছে শুরুতেই কনভার্ট করে আমার ইয়াটা বের করে নিছে, এটা পরেও বের করেছে। এরপরে মোলার। এরপরে ছিল লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক আমরা দেখছিলাম যে একটা বিক্রিয়ায় মানে আমার নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়কের নির্দিষ্ট পরিমাণ দরকার হয়। মানে ধরো এই বিক্রিয়াটাতে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, দহন বিক্রিয়া। তো এখানে আমার অক্সিজেন লাগে 2 মোল, মিথেন লাগে 1 মোল। এখান থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড, 2 মোল পানি তৈরি হয়। তো আমি এখানে যদি অক্সিজেন 2 মোলের জায়গায় 1 মোল দিই, তখন ধরো আমি 1 মোল মিথেন আর 1 মোল অক্সিজেন দিই, তখন আমার অক্সিজেনটা লিমিটিং বিক্রিয়ক হিসেবে কাজ করবে, কারণ 1 মোল মিথেনকে পুড়াইতে 1 মোল অক্সিজেন লাগে সম্পূর্ণরূপে দহন করতে। কিন্তু আমি দিছি 1 মোল, তো এখানে হচ্ছে শর্ট পড়ছে কার? অক্সিজেন। কারণ অক্সিজেনের 2 মোল ওর 1 মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে অক্সিজেনের যদি আমি 1 মোল দিই, তাহলে ও বিক্রিয়া করবে কতটুকুর সাথে? মিথেনের হাফ মোলের সাথে। বাকি হাফ মোল মিথেন পড়ে থাকবে, ওইটার সাথে বিক্রিয়া করার কোনো অক্সিজেন থাকবে না। তো এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন, মানে যে বিক্রিয়াটা আগে শেষ হয়ে যাচ্ছে, যার জন্য পুরো বিক্রিয়াটা হচ্ছে ভালনারেবল হয়ে যাবে, ওইটাকে বলতেছি আমরা লিমিটিং বিক্রিয়ক। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আগের অঙ্কগুলাই, বাট এখানে হচ্ছে কিছু জিনিস কম পরিমাণে দেয়। তো এখানে প্রথমে তোমাকে খেয়াল রাখতে হয় যে লিমিটিং বিক্রিয়ক কোনোটা আছে কিনা। যেটা লিমিটিং বিক্রিয়ক হয় ওইটা দিয়ে পুরো ক্যালকুলেশনটা করতে হয়, কারণ হচ্ছে ওর উপর ডিপেন্ড করতেছে পুরো বিক্রিয়ায় কতটুকু কি তৈরি হচ্ছে, কারণ লিমিটিং বিক্রিয়ক সে কম, মানে একটা জিনিস কম পরিমাণে দেওয়া আছে। আর তুমি যদি ক্যালকুলেশনটা যে যার বেশি পরিমাণ দেওয়া আছে ওইটা দিয়ে করে ফেলো, তখন তোমার অ্যামাউন্ট গুলো বেশি বেশি আসবে, তোমার অঙ্কগুলো ভুল আসবে, মানে অঙ্ক ভুল হবে। তো এখানে ওই পার্টটুকু আছে, অঙ্কগুলো আগের মতোই, বাট লিমিটিং বিক্রিয়কটা ইনক্লুড করা। দেন এখানে হচ্ছে আহ এখানে কি ছিল, আচ্ছা মোলারের কনসেপ্টটা অ্যাড করা। দেন এখানে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। আমরা বলছিলাম যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, এর 3টা বৈশিষ্ট্য একদম মানে এই মাস্ট মুখস্থ করতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট খ নাম্বারের জন্য। যে প্রাইমারি স্ট্যান্ডার্ড বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এরা বাতাসের সাথে বা জলীয় বাষ্পের অথবা অক্সিজেনের সাথে কোনো ধরনের বিক্রিয়া করে না। এদের ওজন নেওয়ার সময় এরা নিকটিকে কোনো ক্ষয় করে না। এদের দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, এদের ঘনমাত্রা সময়ের সাথে সাথে আহামরি চেঞ্জ হয় না। তো এটাকে বলা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। আর একদম ঠিক উল্টাটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তো এদের উদাহরণ কিভাবে মনে রাখবা, এমসিকিউতে যখন আসবে তখন মনে রাখবা যে যেগুলাতে কার্বন থাকে, আমরা নর্মালি যেগুলা পরমাণু জানি, চিনি জানি, ওগুলার যেগুলোর মধ্যে কার্বন আছে, যেমন হাইড্রোকার্বন, সব হাইড্রোকার্বন হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। হাইড্রোকার্বন, হাইড্রোজেন, কার্বন সহ যে ইয়াগুলো আছে ওগুলা মোটামুটি সবগুলাই প্রাইমারি স্ট্যান্ডার্ড। আবার যেগুলাতে নাই, ধরো হচ্ছে আমার কার্বন নাই যেগুলাতে, এটা হচ্ছে টেকনিক। যেগুলাতে কার্বন পাবা তুমি ওগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড, যেগুলাতে হচ্ছে কার্বন পাবা না ওগুলো হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। যেমন তোমার কস্টিক সোডা, সালফিউরিক অ্যাসিড, সব ধরনের অ্যাসিড, ক্ষার, এগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এক্সেপশনাল কোনটা? এক্সেপশনাল হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। এটাতে কার্বন নাই কিন্তু এটা তারপরেও প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেন এখানে কনভার্সন আবার, এখানে ppm শতকরা থেকে কিভাবে ইয়া করবো ওই ক্যালকুলেশনটা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, হ্যালো।
হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা যায়? হ্যালো, 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 হ্যালো। হ্যালো। হ্যাঁ, কেটে কেটে হ্যালো। আচ্ছা, স্টেবল হলে বলো। হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে এখন কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে দেন দেখছিলাম হচ্ছে অ্যাসিড ক্ষারের রিলেটেড ইয়াগুলা, এগুলো আগের মতোই, বাট এখানে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়াগুলা রিলেটেড ক্যালকুলেশন। প্রশমন বিন্দু এগুলো। এখানে হচ্ছে আমাদের নির্দেশকের একটা পার্ট বাকি আছে, ওইটা হচ্ছে আমার নিজের একটু দেখা লাগবে, আমি ওইটা দেখে বুঝে গ্রাফে কিছু কিছু বিষয় আছে। তো এখানে অ্যাসিড ক্ষারের অঙ্কগুলো আছে। দেন এরপরে হচ্ছে জারণ বিজারণ, জারণ সংখ্যা নির্ণয় করা, যেটা আমরা দেখছি। আর এরপরে লাস্টে একদম দেখছি হচ্ছে বিয়ার ল্যাম্বার্টের ফর্মুলা। এটা দিয়ে চ্যাপ্টার 3 আমাদের মোটামুটি শেষ হয়েছে। তো আমরা হচ্ছে চ্যাপ্টার 4 এর কিছু জিনিস হচ্ছে আজকে স্টার্ট করি। তুমি হচ্ছে চ্যাপ্টার 3 টা আরেকবার একটু ভালোভাবে দেখিও, দেখে হচ্ছে আহ, আমরা যে মেইনলি অঙ্কর যে পার্ট গুলো আছে এগুলাতে হচ্ছে কোনো প্রবলেম থাকলে তুমি পারলে হচ্ছে বোর্ড কোশ্চিন খুলবা, বোর্ড কোশ্চিন গুলা খুলে একটু দেখবা জি যে ভাই। তুমি হচ্ছে অ্যান্সার করতে পারতেছো কিনা। তো ওগুলা করে আমাকে একটু জানাও যে হচ্ছে কোনো প্রবলেম ফেস করতে। আমরা হচ্ছে চ্যাপ্টার 4 এর দিকে একটু আগে তড়িৎ নামানো রসায়ন আছে। যত হুম, সম্ভব। দরিদ্র সহায়। চ্যাপ্টার 4 এ নামানো আছে। চারটা দুই শুরু করলে তো অনেকদিন টাইম লাগবে যত সম্ভব। যোগাযোগ যোগাযোগ শুরু করবো। হ্যালো। শুনতে পাচ্ছ? হ্যালো, জি ভাই, জি ভাই। এটা কি পাসওয়ার্ড ছিল? লাগে পাসওয়ার্ড কি ছিল? যোগাযোগটা না হইতে হবে। ভাই আপনি তো একদম ডাউনলোড করা না? হুম, ডাউনলোড করা। আরে কই এটাই থেকে ডাউনলোড? কয়েক অনলাইনে হচ্ছে কিছু জায়গা থেকে ডাউনলোড করা যায়, কিছু কিছু আবার হচ্ছে লক থাকে। ওগুলাতে এই যে পাসওয়ার্ড চাইতেছে, লিঙ্কনে যে বইটা পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ড কি ছিল আমার মনে নাই। আচ্ছা, আমি দেখি সেকেন্ড পেপার 2 টা নামাই আরেকবার। সেকেন্ড পেপারে 2 মানে জৈব রসায়ন। হুম, যোগাযোগ শুরু করবো, কি বলো? তুমি যেটা বলবা। তাহলে 2 এর একটা পার্ট করে দেন হচ্ছে আমরা ইয়াতে যাব। হ্যাঁ, জৈব রসায়নটা শুরু করলে অনেক টাইম লাগবে আই থিঙ্ক। মানে না, না, আমরা অনেক ধরো বড় হচ্ছে, চ্যাপ্টার তো। হ্যাঁ চ্যাপ্টার বড়, আমরা হচ্ছে একটা পার্ট বাই পার্ট করে হচ্ছে আরেকটাতে মুভ করতে পারি। ধরো শুরুতে নামকরণ করলাম, এই করলাম, এই করলাম, এই টাইপের জিনিসগুলো করে ধরো 3টা বা 4টা ভাগে ভাগ করে নিতে পারি। মানে একবারে পুরাটা না নিয়ে আমরা এটা ধরো পার্ট বাই পার্ট করলাম। ধরো শুরুতে নামকরণ করলাম, নামকরণের সাথে তোমার সমানুতার জিনিসগুলো আসবে, এই পার্টটুকু একবারে কভার হবে। এরপর করলাম ধরো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, এই পার্টগুলো। মানে এভাবে ভাগ ভাগ করে কয়েকটা হ্যালো। করে করলে। হ্যাঁ। হ্যাঁ, বলো। হ্যালো। হ্যালো। শুনতে পাচ্ছ? হ্যালো। শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ। আমি শুনতে পাচ্ছি। ভাই আপনার কথার মানে 20% শোনা যাচ্ছে, 80% শোনা যাচ্ছে না। হ্যালো, আমি শুনতে পাচ্ছি তোমার কথা, কিন্তু মানে এখন বুঝতেছি না। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমরা চ্যাপ্টার 2, তুমি যদি বলো তাহলে এখন চ্যাপ্টার 2 ধরো শুরু করতে পারবো। শুরু করে আমরা ধরো পুরা চ্যাপ্টার 2টা একবারে না করে এটাকে পার্ট বাই পার্টে করলাম। ধরো এটাকে জি। 3টা বা 4টা ভাগে ভাগ করে একটা একটা পার্ট বাই পার্ট কমপ্লিট জি। করলাম। ধরো শুরুতে হচ্ছে আমরা নামকরণের পার্ট পড়লাম, এর সাথে হচ্ছে সমানুতার ওই পার্টটুকু পড়বো। তারপরে ধরো হচ্ছে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল এগুলা পড়লাম। দেন আরেকটা পার্টে ধরো অ্যালডিহাইড। তোমাদের তো পুরাটাই পড়া লাগবে, তো সবকিছু দেখতে হবে।
এরপরে ধর অ্যালডিহাইড কিটোন এগুলা দেখলাম, এরকম পার্ট বাই পার্ট কয়েকটা সেগমেন্টে ভাগ করে করলাম। আমাকে 1 মিনিট টাইম দেন, আমাদের তো সামনে প্রি টেস্ট এক্সাম, মানে হুম। কিছুদিন হয়তো জানুয়ারি ডিসেম্বরের দিকে হইতে পারে। আমি একটু দেখে নিই প্রি টেস্টে আমাদের হচ্ছে জৈব হ্যাঁ, তুমি রসায়ন ততক্ষণ ওইটা দেখো, আমি ততক্ষণ বইটা নামাই। 2 3 4। জি ভাই আছে। হ্যালো ভাই। হুম হুম, শুনছি, বলো। জি, প্রি টেস্টে আছে। প্রি টেস্টে হচ্ছে মানে রসায়নের সেকেন্ড পার্টটাই আছে। এখন প্রি টেস্টের অবশ্য কবে কি হবে ডেট কিছু জানাই নাই কলেজ থেকে। হুম। প্রি টেস্টে দ্বিতীয় অধ্যায় আছে। দ্বিতীয় অধ্যায় আছে পুরোটা? জি ভাই পুরাটাই দিয়েছে। আমি দেখি পুরোটা নামলো কিনা। আহ, অবশ্য সমস্যা নেই ভাই, এদিকে হচ্ছে আবার 3 4ও আছে, মানে প্রি টেস্টে শুধু রসায়ন কীটপত্রেরই এক্সাম নিবে। এখন সিলেবাস কি চেঞ্জ করলো চ্যাপ্টার টু নাকি, তাইলে কারণ হয়তো বা পুরাটা থাকবে না। ভাই আমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষায় হচ্ছে যে সিলেবাস ছিল আমাদের, যে একাদশ শ্রেণীতে তো সিলেবাস দিয়ে দেয়, হুম। সিলেবাস থেকে প্রায় 2টা অধ্যায় কমাই নিয়েছে প্রথম পত্রে। দ্বিতীয় পত্রে শুধু 1 আর 5 অধ্যায় ছিল, কিন্তু যে প্রথম পত্রের মোট তিনটা অধ্যায় ছিল আর একটা অধ্যায় হাফ ছিল, সেখান থেকে 2টা অধ্যায় তুলে নিয়েছিল। তো আমার মনে হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় হয়তো অর্ধেক রাখবে। এখন দেখা যাক, কলেজ থেকে এখনো কিছু সিলেবাস এগুলো কিছু জানাই দেয়নি। এখন ভাই আপনি যেভাবে পড়াবেন, আপনি যদি চতুর্থ অধ্যায় স্টার্ট করতে বলেন তাহলে চতুর্থ অধ্যায়, না হলে হচ্ছে দ্বিতীয় অধ্যায় কিছু করে তারপর আমি আগে চতুর্থ বইটা অধ্যায় নামাই, পড়াবেন। আগে দাঁড়াও। চ্যাপ্টার টু নামাইলাম, ফোরটা নামাই। চ্যাপ্টার ফোর এর অঙ্কগুলো মজা। ওখানেও যে তুমি দেখবে এই জারণ বিচরণ করে ফিরে আসবে। লোড হোক। আচ্ছা ভাই। তোদের ইনস্টল হইলো? হবে?
আপনাদের 24 তারিখে তো এক্সাম শেষ না? 22 24 আর 2টা বাকি। গ্রাজুয়েশন শেষে দেশেই আছেন আল্লাহ বোধহয়, আল্লাহ তাই? জানে কি করবো, আল্লাহ জানে। দেখা যাক কি হয়। আপাতত বের হয়ে একটু রেস্ট নিতে হবে। তোমাদের পরীক্ষা কবে কলেজে? প্রি টেস্টে হুম। এখনো ডেট কিছু দেয় নাই ভাই। মোটামুটি। মোটামুটি তো ডিসেম্বরে হইতে পারে, না হলে জানুয়ারিতে, কারণ টেস্ট টেস্ট তো যত সম্ভব মার্চ এপ্রিলের দিকে নিবে। ওকে। এখন আমাদের মানে আমাদের যে সিলেবাস, শর্ট সিলেবাস হবে না সিলেবাস, সেটা এখনো ভালোভাবে জানাই। কারণ হুম। অলরেডি এসএসসি যে 26 সালে যে এসএসসি তাদের অলরেডি মানে একটা শর্ট সিলেবাস। এখন মানে তোমাদের সিলেবাসটা এখনো ক্লিয়ার না? না ভাই, এখনো তো কি একটা সরকার অবস্থা! থেকে কিছু আবার তো ফেব্রুয়ারিতে নির্বাচন। ফেব্রুয়ারিতে এটা এটা একটা ফেব্রুয়ারি বড় মার্চ সমস্যা, এটা একটা সমস্যা নির্বাচন পড়ায় এখন। মানে এখন নির্বাচন করে আর নতুন সরকার আসে, আবার সেম সিলেবাসই রাখবে না কি করবে কিছু তো বুঝতে পারতেছি না। এখন সিলেবাস প্রিপারেশন নিচ্ছি। পরীক্ষাও নির্বাচন হইলে ধরো মানে পরীক্ষাও একটু পিছানোর ইয়া থাকে, কারণ এসএসসি হবে, জি ভাই, তারপরে এইচএসসি হবে। এসএসসি বলছে যে এপ্রিলের দিকে যদি দেশের পরিস্থিতি ভালো থাকে হয়তো সেক্ষেত্রে দেশের পরিস্থিতি দেখে প্রথমে এসএসসি হবে, এসএসসির উপর জি ডিপেন্ড করে তুমি বুঝতে পারবে যে এইচএসসি টাইমলি হবে কিনা। মানে স্যাররা বলতেছে আনুমানিক, কলেজের টিচাররা বলতেছে আনুমানিক জুলাই আগস্টের দিকে আমাদের এক্সাম হবে। এখন আমাদের শর্ট যেটা তোমার এপ্রিলে হইতো, এটা ধরো পিছাই যাইতেছে। গতবারই তো নর্মাল হচ্ছে শুরু হয়েছে জুনের 27 তারিখে। নর্মালি তো হচ্ছে ফেব্রুয়ারিতে এসএসসি শুরু হয়, আর তোমার জি এপ্রিলে হচ্ছে এইচএসসি শুরু হয়, তারিখে এইরকম ভাবে হয়। হ্যাঁ। কিন্তু লাস্ট 7 বছরে তো কোনো কিছুই এই তো করোনার পর সব উল্টাপাল্টা হয়ে গেছে। এখন কি হবে, কারণ আমাদের শর্ট সিলেবাস দেওয়ার কথা বলতেছে, কারণ আন্দোলনের সময় প্রায় কিছুদিন গেছে, আবার হচ্ছে এই নির্বাচনের সময় 2-3 মাস যাবে, এই কারণে শর্ট সিলেবাস দিতে পারে, এখন কিছুই শিওর না। আচ্ছা, প্যারা নাই। আচ্ছা, আমরা শুরু করি। জৈব যৌগের কিছু বেসিক জিনিস দেখি। জৈব জৈব যৌগের যৌগের শুরু করি না? হ্যাঁ, হুম। আচ্ছা। জৈব যৌগের নামকরণের এগুলা দেখবো। তো জৈব যৌগের যে ইয়াটা দেখো, জৈব যৌগ আসলে জৈব রসায়নের জৈব যৌগ কি, এটা এখানে বলছে যে কার্বন শিকল হ্যাঁ, দ্বারা। এটা হাজারি স্যারের বই না? বুঝি না। এটা তো হাজারি স্যারের বই। হ্যাঁ, হাজারি স্যারের বই। আচ্ছা হাজারি স্যারের বই নামাইছি, চ্যাপ্টার 4 আর আচ্ছা 2 নামাইলাম। তোমাকে লিংক দিব নি, কি যেন মূলবই.com নামে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে নামানো যায়। দাগানো বই, মেডিকেলের দাগানো বই। মোটামুটি দেখো লিখা আছে ম্যাথ 9-10। মিল আছে ভাই, তো দেখতেছি। তো এখানে যেটা দেখো বলছে মিল থাকবে মোটামুটি, হাইড্রোকার্বনে ওই রকম আমাদের চেঞ্জ আসে না। তো জৈব রসায়নের ব্যাপারটা বলতে, জৈব রসায়ন আসলে কি, কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন শ্রেণীর যৌগের রসায়নকে জৈব রসায়ন, সিম্পলি সংজ্ঞা বলতে এগুলো আসে না, জাস্ট বোঝার জন্য। জৈব রসায়ন এখানে তুমি কার্বন দ্বারা গঠিত বা কার্বন শিকল দ্বারা গঠিত যে যৌগগুলো আছে ওগুলার ব্যাপারে পড়বা। দেখো জৈব যৌগের সংজ্ঞা দিচ্ছে, জৈব যৌগ কি বলছে, জৈব যৌগ বলতে বোঝায় হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহকে। তো জৈব যৌগের মধ্যে কারা পড়ে, যেই যৌগগুলো হাইড্রোজেন আর কার্বন দিয়ে গঠিত তারা, এবং ওই যৌগগুলো থেকে আবার যারা উৎপন্ন হয় তারা। তো ধরো আমি যদি উদাহরণ হিসেবে যদি নিচে দেখো, এখানে বলছে
ধরো এটা মিথেন, কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত, এটা একটা জৈব যৌগ। আবার আমি যদি মিথেনের একটা হাইড্রোজেনকে সরাই, তাহলে এখানে একটা হাত ফাঁকা হবে। আমি ওই হাতে যদি একটা ক্লোরিন ঢুকাই দিই, তাহলে এটা হচ্ছে মিথেন থেকে উদ্ভূত একটা যৌগ, এটাও একটা হাইড্রোকার্বন, মানে এটাও একটা জৈব যৌগ, কারণ এটা আরেকটা জৈব যৌগ থেকে উদ্ভূত হয়েছে। তুমি যদি দুইটা সরাও, তুমি পাবা CH2Cl2, তুমি দুইটা ক্লোরিন দিয়ে দুইটা হাইড্রোজেন সরাইলা, এটাও একটা জৈব যৌগ, কারণ এটাও এটা থেকে উৎপন্ন হয়েছে। তো এটাই বলছে, জৈব যৌগ বলতে বোঝায় হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগগুলাকে উদাহরণ হিসেবে দেখেছে। প্রাণ শক্তি মতবাদ আপাতত দরকার নাই, এটা লাগবে। ক্যাটেশন, ক্যাটেশন কি দেখো বলছে, কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার আকৃতির শিকল গঠন করা, এই শিকল গঠন করার ক্ষমতাটাকে বলতেছে হচ্ছে ক্যাটেশন। মানে ধরো এই যে পাশাপাশি কার্বন গুলা একে একের সাথে যুক্ত হচ্ছে, এখানে আরেকজনের সাথে যুক্ত হইতে পারে, এখানে আরেকজনের সাথে যুক্ত হইতে পারে, এই যে কার্বন গুলা পাশাপাশি একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে একটা বড় শিকল তৈরি করতেছে। এই শিকলটা হইতে পারে পিচ্ছি, আবার হইতে পারে বড়, যেমন তোমার CH4, এখানে কোনো কার্বন শিকল নাই। আবার তুমি যখন C2H6 এ যাবা বা C2H4 এ যাবা, তখন কি হবে, এখানে একটা কার্বন আর একটা কার্বনের সাথে দুইটা কার্বন আছে। তো কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করতেছে হচ্ছে আমার শিকলটা কত বড় হবে। তো এই যে কার্বন একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে যে শিকল তৈরি করতেছে, এই শিকল তৈরি করার ক্ষমতাটাকে বলতেছে হচ্ছে ক্যাটেশন। ক্যাটেশন মানে হচ্ছে একটা কার্বন যে আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে লম্বা শিকল তৈরি করে, ওই ক্ষমতাটা। এখানে ওগুলারই অনেক এক্সপ্লেনেশন দিছে, এত কিছু লাগে না আসলে। দেন তোমার আমার যেটা লাগবে, আমার লাগবে হচ্ছে এই জায়গায় জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য, এটা আমরা পরে দেখবো। আজকে আমরা দেখবো হচ্ছে শ্রেণী বিভাগ। তো এইটা জৈব যৌগের শ্রেণী বিভাগ। তো জৈব যৌগকে মেইনলি দুই ভাগে ভাগ করতেছে দেখো। কার্বন শিকলের কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ, আর একটা হচ্ছে বদ্ধ শিকল জৈব যৌগ। মুক্ত শিকল বলতে কি বোঝায়, কার্বন শিকলটা যদি দুই দিকে মুক্ত থাকে, মানে এই দিকেও ফাঁকা এদিকেও ফাঁকা, তখন মুক্ত। আর তুমি যদি এই দিকের সাথে এই দিকে যুক্ত করে দাও, মানে ধরো কার্বন 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 কার্বন, এই যে কানেক্টেড হয়ে গেল, কোনো কোনো দিক ফাঁকা থাকতেছে না, তো এটাকে বলবো হচ্ছে বদ্ধ শিকল। এটার কি কনসেপ্ট, তো দেখো এখানে বলছে এসব যৌগকে কার্বন দুই প্রান্তে যুক্ত হয় না, কার্বন শিকলের দুই প্রান্ত যুক্ত হয় না, মানে দুই প্রান্ত উন্মুক্ত থাকে। এই যৌগগুলোকে বলা হচ্ছে, দেখো এই জাতীয় জৈব যৌগকে অ্যালিফেটিক জৈব যৌগ বলা হয়। মুক্ত শিকল অ্যালিফেটিক জৈব যৌগ বলা হয়। যেমন এখানে উদাহরণ হিসেবে প্রোপেন দিছে, বিউটেন দিছে, যেকোনো ধরনের অ্যালকাইন এগুলো হইতে পারে হচ্ছে তোমার মুক্ত শিকল। যেমন ধরো আমি যদি মিথেন লিখি, CH4, এখানে তো কার্বন একটাই, শিকল নাই। আমি যদি হচ্ছে ইথেন লিখি, ইথেন দেখতে কেমন, ইথেন দেখতে হচ্ছে CH2 CH2 CH2, এটা আমার ইথেন, মানে হচ্ছে সরি CH3 তিনটা হাত তিনটা, কার্বন তিনটা। তো এখানে হচ্ছে আমার দেখো কার্বনের দুই সাইডটা উন্মুক্ত আছে, একজন একজনের সাথে শুধু এখানে যুক্ত। আমি যদি এখানে হচ্ছে প্রোপেন লিখতাম, তাইলে এরকম হয়ে যেত। তাহলে দেখো এই তিনটা কার্বন একজনের সঙ্গে যুক্ত, কিন্তু কার্বনের এই প্রান্তটা আর এই প্রান্তটা যুক্ত না। তো এটা হচ্ছে একটা মুক্ত শিকল। তো এরকমই সবগুলা দেখাইছে, দেখো দুই প্রান্ত উন্মুক্ত, এইদিকে উন্মুক্ত এইদিকে উন্মুক্ত এইদিকে উন্মুক্ত এইদিকে উন্মুক্ত এরকম। এটাকে আবার দুই ভাগে ভাগ করতেছে, একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ আর একটাকে বলতেছে অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত অসম্পৃক্ত কখন, সম্পৃক্ত হচ্ছে যখন কার্বন পরমাণুগুলোর মধ্যে সিগমা বন্ড দ্বারা যুক্ত থাকে। একজন কার্বন পরমাণুগুলোর মধ্যে যদি শুধুমাত্র সিগমা বন্ড থাকে বা সিঙ্গেল বন্ড থাকে, দেখো সিগমা বন্ড মানে হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে, তখন ওগুলাকে বলবো হচ্ছে সম্পৃক্ত। আর যখন ডাবল বন্ড চলে আসবে, মানে সিগমা বন্ডের সাথে কার্বন কার্বনের মধ্যে পাই বন্ড চলে আসবে, তখন ওটাকে বলবো হচ্ছে আমরা
অসম্পৃক্ত। অসম্পৃক্ত এটা আমরা দেখছি, সম্পৃক্ত অসম্পৃক্তরা আমরা হচ্ছে যে ইয়াটা বিআর টেস্ট, তারপরে ক্লোরিন টেস্ট দেখছিলাম। বিআর টেস্ট, হুম, তারপরে তোমার আরেকটা টেস্ট ছিল না, একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আর একটা হচ্ছে ব্রোমিন দিয়ে, ব্রোমিন পরীক্ষা। তো ওখানে আমরা দেখছিলাম যে ডাবল বন্ড ট্রিপল বন্ডের জন্য মেনলি অসম্পৃক্ত যৌগ হয়। তো এখানেও ওইটাই আর কি, তোমার মুক্ত শিকল যৌগকে দুই ভাগে ভাগ করতেছে, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। তো মুক্ত শিকলের মধ্যে কার্বন কার্বনের মধ্যে যাদের সিঙ্গেল বন্ড থাকে বা সিগমা বন্ড থাকে, শুধুমাত্র সিগমা বন্ড থাকে, ওরা হচ্ছে তোমার সম্পৃক্ত। আর যাদের ইয়াতে পাই বন্ধন থাকে, পাই সিগমা দুইটাই থাকে, ওরা হচ্ছে অসম্পৃক্ত, মানে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড। এরপরে আসছে বদ্ধ শিকলে। বদ্ধ শিকলে কি হয়? বদ্ধ শিকলে সাইকেল ক্রিয়েট হয়, মানে দুই প্রান্ত যুক্ত থাকে। যেমন ধরো এই যে একটা প্রান্তগুলো যুক্ত করে দিছে, ধরো তোমার এরকম কার্বন ছিল, এই প্রান্ত আর এই প্রান্তকে যুক্ত করে দিচ্ছে, দিয়ে এটা সাইকেলের মধ্যে একটা গোল আকার ধারণ করছে, দুই প্রান্ত আর মুক্ত নাই। তো এগুলাকে বলতে হচ্ছে বদ্ধ শিকল যৌগ। যেমন এখানে বদ্ধ শিকলের মধ্যে সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন কি? একটা প্রোপেন যেটা ছিল সি বন্ড সি বন্ড সি, এখানে দুইটা হাত, এখানে দুইটা হাত, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এটা হচ্ছে আমার প্রোপেন। তুমি যদি প্রোপেনের এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দাও, এখান থেকে হাইড্রোজেন সরাও, এন্ড এই দুই প্রান্তকে যুক্ত করে দাও, তাহলে কি পাবা? তাহলে তুমি পাবা হচ্ছে দেখো সি সি সি, প্রত্যেকটা কার্বনের সাথে দুইটা করে হাইড্রোজেন, আর এই দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে। তো এটাকে বলতে হচ্ছে সাইক্লোপ্রোপেন। এটা কিভাবে পাইছে? প্রোপেনের দুই প্রান্তকে যুক্ত করে পাইছে। তারপর বেনজিন হইতে পারে, ইথিলিন অক্সাইড, মানে এগুলোকে যুক্ত করে, এগুলো প্রত্যেকটাই সাইক্লিক আকারের যৌগ, যেগুলোর কার্বন শিকলটা দুই দিকে উন্মুক্ত না। তো এগুলোকে বলতেছে বদ্ধ শিকল। তো বদ্ধ শিকলের আবার দেখো দুই ভাগ করছে। আমার মুক্ত শিকল যৌগ যেগুলো আছে, এগুলা প্রত্যেকটাই অ্যালিফেটিক যৌগ, কিন্তু বদ্ধ শিকলের মধ্যে অ্যালিফেটিকও আছে, অ্যারোমেটিকও আছে। সো এখানে বলছে অ্যালিফেটিক অ্যারোমেটিকের ইয়াটাও আমরা দেখবো। সো দেখো বলছে এটা দুইটা ক্যাটাগরি আছে। বদ্ধ শিকল যৌগগুলোকে যৌগগুলো দুই প্রকার, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ, যেখানে এক কার্বোসাইক্লিক যৌগের বলয়টি সি পরমাণু যুক্ত। তো আচ্ছা, এখানে যে ইয়াটা করছে কার্বোসাইক্লিক যেটা, সেখানে এই যে সাইকেলটা থাকে, এই সাইকেলের ভিতরে শুধুমাত্র কার্বন থাকে। যেমন তোমার এই যে সাইক্লো প্রোপেন, তারপরে তোমার বেনজিন, দেখো এগুলার যেই সাইকেলটা আছে, এখানে শুধুমাত্র কার্বন আছে। কিন্তু হেটারও কখন বলতেছে? যখন এই সাইকেলের মধ্যে কার্বন ছাড়া অন্য কিছু ঢুকে যাবে। যেমন এই যে এখানে অক্সিজেন ঢুকে গেছে সাইকেলের মধ্যে, এখানে সালফার ঢুকে গেছে থায়োফিন আর ইথিলিন অক্সাইডে। তো মেইন সাইকেলের মধ্যে কার্বনের সাথে অন্য একজন বাইরের মেম্বার ঢুকে গেছে। তো এটা একটা বদ্ধ শিকল যৌগ, কিন্তু এটা একটা হেটারোসাইক্লিক বদ্ধ শিকল যৌগ। আর এই দুইটা হচ্ছে কার্বোসাইক্লিক বদ্ধ শিকল। তো এটা হলো একটা ক্যাটাগরি। দেন এটাকে আবার দুই ভাগে ভাগ করতেছে, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যালোমেটিক। অ্যালিসাইক্লিক কোনগুলা? নর্মালি যেগুলা সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন, সাইক্লো সাইক্লো সাইক্লো, এই সাইক্লো গুলা হচ্ছে সব অ্যালিসাইক্লিক। আর অ্যারোমেটিক কোনগুলা? অ্যারোমেটিক হচ্ছে, এটা হচ্ছে স্পেশাল, এই যে বেনজিন, বেনজিন জাতক এবং এক বা একাধিক বেনজিন বলয়যুক্ত বেনজিনের ধর্ম সদৃশ যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে। অ্যারোমেটিক যৌগ নিয়ে আমরা আরো অনেক কিছু পড়বো, এটার কিছু বের করার কিছু টেকনিক আছে। তো অ্যারোমেটিক যৌগে যেটা হয়, এখানে তোমার দেখা যায় সিক্স, এদের কার্বন সংখ্যা হয় 6, 7, 8 এরকম। এদের হচ্ছে একান্তর দ্বিবন্ধন থাকে। একান্তর দ্বিবন্ধন বলতে প্রথমত এরা সাইক্লিক হয়, এরকম সাইক্লিক হবে। আর একান্তর দ্বিবন্ধন মানে এই সাইকেলটা যে থাকবে, এটাতে একটা সিঙ্গেল বন্ড, পরটা ডাবল, পরটা সিঙ্গেল, পরটা ডাবল, এরকম একটা পর পর সিঙ্গেল ডাবল চেঞ্জ হতে থাকে। যেমন সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এটাকে বলে একান্তর দ্বিবন্ধন। তো এগুলোকে বলা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগে এত ঝামেলা থাকে না। অ্যালিফেটিক যৌগে হয় একদম প্লেন থাকবে, অথবা ডিরেক্টলি ডাবল বন্ড থাকবে, এই একান্তর মেকান্তরের কোনো ঝামেলা নাই। অ্যারোমেটিক যৌগে এরা হচ্ছে কার্বন সংখ্যা দেখা যায় নরমালি একটা বলয়ের কার্বন সংখ্যাগুলা
এই যে বলয়ের কার্বন সংখ্যাগুলো হচ্ছে 6, 7, 8 এরকম হয়। এরকম পাশাপাশি অনেকগুলা বলয় যুক্ত থাকতে পারে, যেমন হচ্ছে 2টা বেনজিন যুক্ত করলে তুমি ন্যাপথলিন পাবা, 3টা যুক্ত করলে তুমি অ্যানথ্রাসিন পাবা, এরকম। সো এটা নিয়ে আমরা আরো অনেক পড়বো সামনে, এখানে জাস্ট ক্যাটাগরিটা দেখাইছি। দেন হেটারোসাইক্লিক বা বিষম চক্রিক দেখাইছে এখানে। আহ, যেটা হচ্ছে দেখলা কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক, এটা দেখাইছে। তো এখানে পুরা জিনিসটাকে আবার ইয়া করছে, জৈব যে যৌগকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মুক্ত শিকল যৌগ, একটা হচ্ছে বদ্ধ শিকল বা বলয়াকার যৌগ। মুক্ত শিকলকে ভাগ করতেছে দুই ভাগে, সম্পৃক্ত, অসম্পৃক্ত। একটাতে সিগমা বন্ড থাকে, একটাতে সিগমা পাই, দুইটাই থাকে। বদ্ধ শিকলকে দুই ভাগে, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক সাইক্লিককে হচ্ছে দুই ভাগে, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। অ্যারোমেটিক। হেটারোসাইক্লিককে হেটারোর মধ্যে আবার অ্যারোমেটিক দুই ভাগে ভাগ করছে। তো এটা হচ্ছে আমার জৈব যৌগের ক্যাটাগরি। আচ্ছা, এরপরে যে জিনিসটা দেখায় এটা আলাদাভাবে বলি। কার্বন সংখ্যা, মানে আমরা নর্মালি মিথেন, ইথেন, প্রোপেন এগুলোর ইয়া জানো তো? জানো? জি ভাইয়া। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন সিরিয়াল জানো না? জি ভাইয়া, মানে এটা হচ্ছে মিথেন, CH4। এটা হচ্ছে আচ্ছা CH4 মিথেন। কার্বন সংখ্যা 1 হইলে মিথ হয়, মিথেন হয়। মিথাইল। অ্যালকেন দিয়ে মনে রাখো, অ্যালকেন দিয়ে মনে রাখলে পরের গুলা হচ্ছে এটার সাথে কানেক্ট করে করতে পারবে। তো কার্বন সংখ্যা 1 হইলে, দেন কার্বন সংখ্যা যখন 2 হয় তখন এটা হয়ে যায় 6। এটা হচ্ছে ইথেন। কার্বন সংখ্যা 2 কিভাবে আসতেছে? অ্যালকেন, অ্যালকেনের ফর্মুলা হচ্ছে CnH2n+2। দেন এরপরে আসবে হচ্ছে C3H8, C4H10, C5H12, C6H14, C7H16, C8H18, C9H20, C10H22, C11H24, C12, ধরো এতটুকু। 826 ইথেন, এরপরে মিথেন, ইথেন, এরপরটা প্রোপেন প্রোপেন, কার্বন 3টা। এরপরে বিউটেন বিউটেন, এরপরে পেন্টেন, প্রোপেন হেক্সেন, হেক্সেন, হেক্সা মানে 6, হুম হুম, বিউটা মানে হচ্ছে 4, প্রোপ মানে হচ্ছে 3, 7 মানে কত? হেপ্টা হেপ্টা মানে হচ্ছে 7, অক্টা মানে হচ্ছে 8। তো অক্টেন, ননেন, ডেকেন, উনডেকেন মানে হচ্ছে 11, ডোডেকেন মানে হচ্ছে 12। মোটামুটি এরকম মনে রাখলে হবে। তো সিরিয়াল মনে রাখো, মানে কোনটা কি হয়। এটা এটা মনে রাখলে ধরো এটার বেসিসে হচ্ছে আমরা অ্যালকিনেরটা কি হবে, মিথিন, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সেন এভাবে বলতে পারবো। অ্যালকাইনেরটা কি হবে, ইথিন হবে, কি বলি, অ্যালকিনে যেটা হয়, অ্যালকিনে তো এটা পসিবল না, অ্যালকিন অ্যালকাইনে পসিবল না মিথেনে, কারণ কার্বন একটা থাকে। অ্যালকিন অ্যালকাইনের জন্য কার্বন কার্বন দ্বিবন্ধন দরকার হয়, ত্রিবন্ধন দরকার হয়। তো এটার জন্য মিনিমাম 2টা কার্বন লাগে। তো মিথেনের বা এক কার্বনের কোনো অ্যালকিন বা অ্যালকাইন হয় না।
তো শুরুই হয় হচ্ছে ওগুলা 2 নাম্বার থেকে। সো ইথিন, প্রোপিন, বিউটিন, ইথাইন, প্রোপাইন, বিউটাইন। তুমি যদি অ্যালকোহল বানাও তখন অল অ্যাড হয়, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, এরকম। অ্যালডিহাইড বানাইলে অ্যাল অ্যাড হয়, ইথানাইড, তোমার হচ্ছে প্রোপানাইড, এরকম অনেক কিছু ইয়া হবে তোমার। দেন কি আছে দেখি, sp3 sp4 এগুলো চ্যাপ্টার 3 এর পড়া। এইটা দেখতে পারো, এখানে হচ্ছে বেসিক ফর্মুলা গুলো দেওয়া, অ্যালকেন কেমন হয়, অ্যালকিন কেমন হয়। অ্যালকিনে 2টা কার্বন কম আসে, অ্যালকাইনে আরো 2টা কার্বন কম আসে। কেন? কারণ দেখো, আমি ধরো ইথেন লিখলাম, ইথেন দেখতে কেমন, সি বন্ড সি, একটা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত, 5টা হাত, 6টা হাত, এই 6টাতে হাইড্রোজেন থাকে। এটা আমার ইথেন। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে, আমি যদি এই ফর্মুলায় বসাই CN মানে C2H6 এ মিলে, মানে আমি এটাকে যখন ইথিন বানাবো তখন কার্বন কার্বন দ্বিবন্ধন হবে। তাহলে দ্বিবন্ধন হইলে আমার কার্বনের কি 2টা হাত কমে গেল, এইদিকে একটা হাত কমে যাবে, এইদিকে একটা একটা হাত কমে যাবে, তখন এইদিকে বাকি থাকবে 2টা হাত, এইদিকে বাকি থাকবে 2টা হাত। মানে আমার তখন 1টা 2টা 3টা 4টা, এই যে 2টা হাইড্রোজেন কমে গেল দেখে ফর্মুলা থেকে C2H4, 2টা হাইড্রোজেন কমে যায়, C2H2N হয়। এরপরে তোমার, আমি যদি ইথাইন বানাই তখন এখানে 3টা হবে, তো আমার এখানে কার্বনের হাত বাকি থাকবে শুধুমাত্র একটা। তো আরো 2টা হাইড্রোজেন কমে যায়, দেখে আমি লিখি C2H2, তো আরো 2টা কমে যায় এভাবে। অ্যালকোহলে কি হয়? অ্যালকোহলে এটা থেকে তুমি একটা হাইড্রোজেনকে সরাবা, একটা হাইড্রোজেনকে সরিয়ে তুমি যেটা পাবা ওটাকে বলে অ্যালকাইল মূলক। আর বা অ্যালকাইন মূলক যেটাকে বলো তুমি, একটা হাইড্রোজেনকে সরানোর পরে যেটা পাবা, এইটাকে বলতেছে হচ্ছে অ্যালকাইন মূলক বা আর। অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকের এই যে হাইড্রোজেনটা সরাইছো, অ্যালকাইল মূলকের সাথে যখন তুমি একটা OH যুক্ত করবা তখন ওটা হবে অ্যালকোহল। তুমি যখন ওটার সাথে একটা CHO যুক্ত করবা ওটা হবে অ্যালডিহাইড। COH যুক্ত করবা তখন ওটা হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। NH2 যুক্ত করবা তখন ওইটা হবে অ্যামিন। তো এগুলো দেখতে কেমন? এগুলো দেখতে হচ্ছে ROH, আর CHO, আর COOH, আর NH2। আরটা হচ্ছে অ্যালকাইন মূলক, এটা যে কোনো কার্বনের হইতে পারে, কার্বন সংখ্যা ভিন্ন হইলে আরো ভিন্ন। তো এখানে ওগুলার সাধারণ সংকেতটা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। ওকে, আচ্ছা আমরা হচ্ছে আজকে কিছু জিনিস দেখি আরো। তো এখানে বলছে হচ্ছে দেখো, সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী কি জিনিস? বলছে একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী যৌগ সমূহ এদের নির্ভর ক্রমবর্ধমান সংখ্যা অনেক বড় একটা কথা লিখছে। বলছে একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী যৌগ সমূহকে এদের আণবিক ভরের ক্রমবর্ধমান সংখ্যা মানে অথবা অনুষ্ঠিত কার্বন পরমাণু সংখ্যা বৃদ্ধি ক্রমে সারিবদ্ধিত করে যদি প্রত্যেক পাশাপাশি দুইটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং ওই যৌগগুলার সংযুক্তিতে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে হোমোলোগাস বা সমগোত্রীয় শ্রেণী বলে। এখানে কি বলছে বলো? শুনতে পাচ্ছো? হ্যালো, কথা শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছো? কথা শুনতে পাচ্ছেন না? এখন পাচ্ছি। জি ভাইয়া। হ্যালো। তো এখানে যেটা বলছে,
প্রথমে একটু মানে কি বলবো, বেশি কথা লিখছে, মানে এত কথা লেখার দরকার পড়ে না আসলে। যেটা বলছে, তুমি একই টাইপের কিছু যৌগ নিছো, দেখো একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী যৌগ, মানে একই টাইপের একই ধর্মবিশিষ্ট কিছু যৌগ নিছো, এগুলাকে তুমি এদের ভরের ক্রমানুসারে সাজাইছো, মানে ছোট ভর থেকে আস্তে আস্তে বড় ভর এভাবে ক্রমানুসারে ছোট থেকে বড় আকারে সাজাইছো। সাজানোর পরে কি করছো, তুমি পাশাপাশি তুলনা করছো, এইটার সাথে এটার তুলনা করছো, এইটার সাথে এটার তুলনা করছো, এইটার সাথে এটার তুলনা করছো। তুলনা করে যদি দেখো এই দুইজনের সংকেতের মধ্যে শুধুমাত্র একটা মিথিলিন মূলকের পার্থক্য আছে। মানে ধরো আমি যদি ধরি একটা মিথেন, মিথেন দেখতে CH4, এটা একটা অ্যালকেন। সেকেন্ড অ্যালকেনটা কেমন, সেকেন্ড অ্যালকেন হচ্ছে C2H4, 4 না C2H6। থার্ড অ্যালকেনটা কেমন, C3H8, এরকম বাড়তে থাকে। তো এগুলো হচ্ছে অ্যালকেনের ক্রমবর্ধমান, আমি ছোট থেকে বড় সাজাইলাম, বলতে পারি। প্রথমে যে পার্ট বলছে যে ভর অনুযায়ী সাজানো, আমি অ্যালকেন গুলাকে ভর অনুযায়ী সাজাইলাম। এখন এখন আমি কি করব, পাশাপাশি তুলনা করব। আমি মিথেনের সাথে ইথেনের তুলনা করে দেখব এদের মধ্যে তফাৎটা কি। আমি যদি দেখি এদের সংকেতের মধ্যে তফাৎ শুধুমাত্র একটা CH2, মানে মিথেনের সাথে শুধুমাত্র তুমি যদি একটা CH2 অ্যাড করো, করে যদি এটা পাও, তখন আমি এটাকে বলতে পারবো এটা পাও, তখন আমার একটা ক্রাইটেরিয়া কমপ্লিট হবে। তো দেখো এখানে কার্বন একটা ছিল, কার্বন কার্বন এখানে দুইটা হয়ে গেছে, চারটা ছিল, দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে CH6, পার্থক্য তো তাহলে CH2 এরই একটা, তাই না? আমি যদি ভেঙে দেখাই, ভেঙে দেখাইলে তুমি দেখবা সি, চারটা হাত ছিল, এরপরে সি, সি, এইচ, এরকম। তো এখানে দেখো চারটা, একটা কার্বন ছিল, এখানেও একটা কার্বন আছে, চারটা হাতে চারটা হাইড্রোজেন ছিল, ধরো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা হাইড্রোজেন আছে। তাহলে এক্সট্রা কি, এক্সট্রা হচ্ছে এই যে একটা কার্বন আর দুইটা হাইড্রোজেন, মানে কি CH2। তাইলে আমি দেখতেছি মিথেন আর ইথেনের মধ্যে সংকেতের মধ্যে একটা CH2 এর পার্থক্য আছে, মানে মিথিলিন মূলকের পার্থক্য আছে। তো প্রথম কথা মিলছে। এরপর বলছে এদের সংযুক্তিকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। আমি জানি অ্যালকেনের পুরা সিরিজটাকে আমরা CnH2n+2 এই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে পারি। তখন আমি কি বলবো, এখন বলবো এই যে রিলেটেড যতগুলো অ্যালকেন আছে সবগুলা হচ্ছে হোমোলোগাস বা সমগোত্রীয়, এরা একই গোত্রের মধ্যে আছে, কারণ এদেরকে আমি প্রথমত ছোট থেকে বড় ভর অনুযায়ী সাজাইছি। সাজানোর পর দেখছি পাশাপাশি দুইটার মধ্যে, দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য আছে সংকেতে, এবং এদেরকে একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যাচ্ছে। তো এরা একটা সেম গোত্রের মধ্যে পড়ে। বুঝছো কি বলতে যাচ্ছে? তো এই শ্রেণীর সকল সদস্যকে বলা হবে সমগোত্রক বা হোমোলগ। যেমন ধরো অ্যালকোহল সিরিজের মধ্যে মিথানল, ইথানল, প্রোপানল, প্রত্যেকটাকে তুমি ইয়া করবা, এদেরকে তুমি CnH2n+1 OH এই সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করতে পারবা, পাশাপাশি দুইটার মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। তো এরা হচ্ছে হোমোলগাস। সেম ভাবে তুমি অ্যালকেন বলতে পারো, তুমি অ্যালকিন বলতে পারো, অ্যালকাইন বলতে পারো, এগুলো প্রত্যেকটাই তোমার হচ্ছে হোমোলোগাস হবে, কারণ পাশাপাশি তুমি কম্পেয়ার করলে দেখবা এদের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য আছে, and এদেরকে তুমি একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করতে পারছো। তুমি কি করবে, তোমার কাজ হবে জাস্ট এন এর ভ্যালু 1 2 3 4 এভাবে করে বাড়ানো, তুমি সিরিয়ালি পরেরটা পেয়ে যাবা। এখানে এটার ব্যাপারেই বলতে। দেন আমরা এই টেবিলটা দেখছি, সমগোত্রীয় হচ্ছে কিছু ইয়া, যেমন অ্যালকেন, অ্যালকাইন, এদের একটা সাধারণ সংকেত কেমন হবে এটা দেখছি। সিরিয়ালি হচ্ছে এটার ভ্যালু যখন 1 2 3 4 5 এভাবে বাড়াইতে থাকবা, তুমি সিরিয়ালি হচ্ছে এদের সদস্য সংখ্যা ছোট থেকে বড় পর্যন্ত পেয়ে যাবা। দেন আসো কার্যকারী মূলকে। কার্যকারী মূলক কি, দেখো এখানে হচ্ছে সংজ্ঞাটা কোথায়। কার্যকারী মূলকের সংজ্ঞা কোথায় দিছে, দেখো জৈব যৌগের কার্যকারী মূলক হইল ওই যৌগের অনুষ্ঠিত বিশেষ পরমাণু বা মূলক যা ওই যৌগের রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং সমগোত্রীয় শ্রেণীর পরিচালক সব গোত্রের বেলায় অনুরূপ বিক্রিয়া প্রদর্শন করে।
কার্যকারী মূলক হলো ওই যৌগের অনুষ্ঠিত বিশেষ পরমাণু বা মূলক যা ওই যৌগের রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং সমগোত্রীয় শ্রেণীর পরিচায়ক সব গোত্রের বেলায় অনুরূপ বিক্রিয়া প্রদর্শন করে। মানে মেন হচ্ছে এই পুরা পরমাণু বা যৌগটাকে পুরো যৌগটাকে যে কন্ট্রোল করে সে। তো তুমি যদি এগুলার মধ্যে আসো, এগুলাতে দেখো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনে তেমন কোনো ঝামেলা থাকে না। এদের মধ্যে তফাৎ কি থাকে? কার্বন কার্বন হচ্ছে সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। এটা অ্যালকোহলে কি থাকে? অ্যালকোহলে হচ্ছে অ্যালকাইল মূলকের সাথে একটা ওএইচ যুক্ত থাকে। এটাতে অ্যালকোহল মূলকের সাথে একটা সিএইচও থাকে, সিওএইচ থাকে, এটা থাকে। এগুলা হচ্ছে প্রত্যেকটাই একটা কার্যকারী মূলক। এদের দিয়ে তুমি বুঝতে পারো যে হচ্ছে যৌগটা কি আসলে, এটা কি অ্যালডিহাইড নাকি অ্যালকোহল নাকি কার্বক্সিলিক অ্যাসিড, এইটা। তো এটাই এখানে আসলে বলতে চাচ্ছে। দেন দেখো এখানে উদাহরণ হিসেবে দিছে যে অ্যালকোহল সমূহের কার্যকারী মূলক হচ্ছে অ্যালকোহলিক হাইড্রক্সিল মূলক। এই যে হাইড্রক্সিল মূলক, হাইড্রো আর অক্সো থাকে, যে জন্য একটা হাইড্রোজেন একটা অক্সিজেন থাকে, দেখে বলে হাইড্রক্সিল মূলক। তো এই হাইড্রক্সিল মূলকটা হচ্ছে অ্যালকোহলের কার্যকারী মূলক। সেম ভাবে অ্যালডিহাইডের কার্যকারী মূলক হচ্ছে সিএইচও। কিটোনের বলতে পারো তুমি সিও, এরকম। তারপরে কার্বক্সিলিক অ্যাসিডের সিও8। এগুলো হচ্ছে প্রত্যেকটাই কার্যকারী মূলক। তারপরে তোমার কি বলছে এখানে, কার্যকারী মূলকের ভিত্তিতে যৌগ যৌগে চিহ্নিত করো। কার্যকারী মূলক গুলা দেখে তুমি বুঝতে পারবা হচ্ছে কোনটা কি। যেমন এটা অ্যালকোহল, এটা হচ্ছে সিএইচও, সিএইচও। এটা হচ্ছে সিওওএইচ। এটা হচ্ছে তোমার থামো, এটার নাম ভুলে গেলাম। এটার নাম হচ্ছে এখানে দেখি, কিটোন। কিটোন আর কার্বনিক যৌগের কোন একটা হবে। দেন তোমার এখানে দেখো এটা একটা কিটোন, এটা হচ্ছে একটা ওইক অ্যাসিড। সিও এইচ যেটা ছিল, এইচ এর জায়গায় একটা আর ঢুকাই দিছে। তো এটাকে বলতে পারে ওইক অ্যাসিড, অথবা তুমি হচ্ছে ওইক অ্যাসিডের প্রতিস্থাপিত একটা ইয়া, লবণ বলতে পারো। দেন তোমার এই যে এদিকে একটা আর, সিও আর। দেন তোমার এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। এটা হচ্ছে একটা আহ, এটাও হচ্ছে তোমার ইয়া থেকে আসে, ওইক অ্যাসিড থেকে আসে। ওইক অ্যাসিডের তোমার একটা ইয়াকে প্রতিস্থাপন করছে, প্রতিস্থাপন করে একটা এনএইচ3 ঢুকাই দিছে। তো এগুলো দেখবো পরে। ওকে, এখানে কি বলছে? বিভিন্ন সমগোত্রীয় শ্রেণী কার্যকারী মূলক। আচ্ছা, কার্যকারী মূলক পুরোটাকে একটা টেবিলে সাজানোর ট্রাই করছে। অ্যালকিন, অ্যালকাইন, হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন মানে হচ্ছে অ্যালকেনের একটা কার্বনকে একটা হাইড্রোজেনকে সরায় যখন তুমি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলা ঢুকাই দিবা, তখন এটাকে বলবে হচ্ছে হ্যালো অ্যালকেন। অ্যালকোহলে কি করবে? একটা হাইড্রোজেনকে সরায় একটা ওএইচ ঢুকাই দিবে। অ্যামিন, অ্যামিনে হচ্ছে NH2 আসবে এক্সট্রা, CHO আসবে অ্যালডিহাইডে। কিটোনে ভিতরে একটা CO থাকবে আর দুই সাইডে দুইটা আর বা অ্যালকাইল গ্রুপ থাকবে। কার্বক্সিলিক অ্যাসিডে COH যুক্ত থাকবে, অ্যাস্টারে COR যুক্ত হবে, এই যে একটু আগে যেটা দেখলাম অ্যাস্টার ছিল। দেন অ্যামাইডে, এটাও দেখলাম একটু আগে, CONH2, এই যে অ্যামাইড, অ্যামাইড। তারপরে তোমার অ্যাস্টার ছিল একটা। দেন তোমার নাইট্রাইল কেমন হয়? CN যুক্ত থাকে। তো এই টেবিলটা ইম্পর্টেন্ট। এই টেবিলে তুমি হচ্ছে আহ এইটা দেখবা, সমগোত্রীয় দেখতে কেমন, এইটা দেখবা। উদাহরণ দেখতে পারো চাইলে, উদাহরণ বা এই গঠনটা দেখতে পারো। তো এটা হচ্ছে একদম বেসিক গঠন, মানে জাস্ট একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছে। আমাদের যেটা কাজ থাকবে এই পার্টটুকু শুরুতে কভার করা। জৈব যৌগের নামকরণ, এটা একটু প্যারা লাগতে পারে। এখানে যেটা করা হবে, এখানে হচ্ছে এই প্রত্যেকটা যৌগের কিভাবে নামকরণ, মানে ধরো তোমাকে একটা বিদঘুটা শিকল দিয়ে দিবে, এরকম 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 এরকম, ধরো কিছু একটা দিয়ে দিবে, এরকম ছিল, এরকম 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 হয়েছে, এটা আবার এরকম এরকম হয়েছে। তোমাকে বলবে এই যৌগটার নামকরণ করো, এটার নাম কি। তখন তোমাকে কার্বন ধরে ধরে নাম্বারিং করে করে এটা নামকরণ করতে হবে। তো এটারই পুরো একটা ইয়ে আছে যে কিভাবে নামকরণ করতে হয়, এটা কিছু টেকনিক আছে। তো এটা প্রথমে আমরা দেখবো। নামকরণটা দেখার পরে আমরা হচ্ছে সমানুতার পার্টে যাব। সমানুতার পার্ট শেষ করার পরে আমরা ধরো চ্যাপ্টার 4 যাব। এরপরে এসে আমরা আবার অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন দিয়ে শুরু করবো। সো এটাই আজকে এতটুকুই। কালকে হচ্ছে তুমি
করতে পারবা? আমি তাহলে কালকে নামকরণটা দেখাবো। হ্যাঁ ভাই, কালকে পারবো। ঠিক আছে, কালকে হচ্ছে কখন? সকালে, বিকালে? সকালেই করি ভাই, ছুটির দিন। আচ্ছা, তাহলে সকালে 11টায় দেখি। আচ্ছা। ঠিক আছে, কালকে তাহলে হচ্ছে আমরা নামকরণ, আজকে হচ্ছে তেমন কিছু দেখি না, আমরা জাস্ট হচ্ছে টুকটাক জিনিস দেখলাম। কালকে হচ্ছে আবার হ্যাঁ, শুরু থেকে আমরা নামকরণটা মেনলি শুরু করবো। নামকরণ হচ্ছে তোমার জাস্ট যেটা লাগবে, তুমি টেবিলটা জাস্ট এই টেবিলের কোনটা কি মূলক এটা চিনে রাখলে নামকরণে তোমার হচ্ছে সুবিধা হবে। ধরে ধরে ধরো আমরা অনেক কিছু, আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে কার্যকারী মূলক কোনটা, ওই দিক থেকে নাম্বারিং করতে হবে, এগুলো সবই দেখবো আমরা।